হরিদাসকে গতকাল গ্রেফতার করেছে। আপনাদের কাছে কী মনে হচ্ছে যে তাকে এমনিতে গ্রেফতার করছে? কেন তাকে গতকালকে গ্রেফতার করা হলো বা কেন তাকে আগে করেনি? সরকার কি জানতো না যে সে অপরাধী কিনা? কিন্তু কেন তাকে গ্রেফতার করলো? এটার মধ্যে কিন্তু গোপন অনেক রহস্য আছে। এই যে আমরা একটা গুজব শুনতেছি না যে ডিসেম্বরে শেখ হাসিনা আসবে। সে আসবেই কি আসবে না সেটা বড় কথা নয়। কথাটা হচ্ছে যে আমি তো বর্তমান সরকারে আছি, আমাকে তো একটা প্রস্তুতি নিতে হবে। সে আসুক বা না আসুক, বাট আমাকে তো সবসময় প্রস্তুতি নিতে হবে, কারণ চতুর্দিকে আমার শত্রু। এবং শেখ হাসিনাকে কারা শেল্টার দিচ্ছে এবং কারা তাকে পাঠানোর চিন্তাভাবনা করতেছে তিনি জানেন না। এই ভারত কার মাধ্যমে, কার নেটওয়ার্কের মাধ্যমে পুরো দেশের খবর রাখে সেটা জানে না। এই যে সম্পর্কে কি তারেক রহমান জানে না, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা জানে না, বা কারা কারা রয়ের হয়ে কাজ করছে, বা কারা এদেশে খাচ্ছে যাচ্ছে কিন্তু ভারতের দালালি করছে, সব কিন্তু খবর রাখে। ডিসেম্বরে শেখ হাসিনা যদি আসেও তার আগে এই বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটতে পারে। এগুলো কথা চিন্তা ভাবনা করেই সরকার কিন্তু এই হরিদাসকে ধরেছে। কারণ এখন বাংলাদেশের মধ্যে বিভাজনের কোনো সুযোগ নেই। কারণ আওয়ামী লীগ দেখছে যে জামাত, বিএনপি বা এনসিপি এই তিনটার মধ্যে আর কোনো ঝামেলা কোনোভাবে বাঁধানো যাচ্ছে না। এই যে মাঝখানে একবার সমস্যা হলো না, এটা কিন্তু পুরোপুরি কিন্তু বিএনপির লোকেরা কাজগুলো করছে, এই পুরোপুরি কিন্তু আওয়ামী লীগের লোকেরা কাজগুলো করছে। দেখেন, যেমন যে হঠাৎ করে একটা গুজব চলে আসলো যে শিবিরের একটা ছেলে তারেক রহমানকে কটূক্তি করছে, এটা নিয়ে ঝামেলা বেঁধে গেল। এনসিপি নেতা, বিএনপি একটা বড় নেতাকে নিয়ে কটূক্তি করছে, ঝামেলা শুরু, আন্দোলন শুরু। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এগুলো ওই ছাত্রলীগ, আওয়ামী লীগের পোলাপানরা ফেক আইডি খুলে এই কাজগুলো করে, ধরা পড়ে গেছে। এখন আর কোনোভাবেই জামাত, বিএনপি মুখোমুখি করা যাচ্ছে না। তখন আরটা কি ইস্যু? জঙ্গি নাটক। তো জঙ্গি নাটক করা সম্ভব না, সরকার তো সব সময় সচেতন আছে। তৃতীয় যে কাজটা করতে পারে সেটা হচ্ছে ভিকটিম কার্ড, সংখ্যালঘু কার্ড। তো এই যে হরিদাস, সে যাচ্ছে রাম মন্দির নির্মাণ করতে, কিন্তু এদেশের মানুষ, সাধারণ মানুষ দেবে না, মুসলিমরা দেবে না। তো ওরা আওয়ামী লীগে চাচ্ছে যেটা হিন্দু মুসলিম দাঙ্গা লাগুক, ভারতকে বা যেভাবে বা বিশ্ব মিডিয়ার সামনে দেখাতে পারলেই ভালো কিছু একটা হবে। কিন্তু সরকার তো জানে তারেক রহমান কি বোকা মনে হয়? তারেক রহমান জানে না যে কে কেমন, শেখ হাসিনার রূপ কেমন। তারেক রহমান আজকে প্রধানমন্ত্রী, মনে হতে পারে যে প্রথম প্রধানমন্ত্রী, কী আর জানে। কিন্তু আপনি আমি বয়সে, যে বয়সে আমরা এই যে ছোটোখাটো জায়গায় পদ নিয়ে, ছোটো একটা পদ নিয়ে টানাটানি করি, সেই সময় তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী পদে কি কি হয়, রাষ্ট্রপতি পদে কি কি হয়, বা বড় বড় যারা মহাসচিব বিএনপির, তাদের সাথে তিনি মিটিং করেছেন। রাজনীতি এত সহজ? আপনি আমি পাতি নেতার পেছনে ঘুরি এই বয়সে, আর ওই বয়সে যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, খালেদা জিয়া ছিলেন প্রধানমন্ত্রী, তো প্রধানমন্ত্রী হলে কি কি করতে হয় বা কারা কারা শত্রু উনি জানে না। তারেক রহমান পড়াশোনার ব্যাকগ্রাউন্ড খারাপ হতে পারে, হ্যাঁ তার পড়াশোনা খারাপ, বা সে মানে কেউ কেউ বলে যে তিনি এইচএসসি পাস হতে পারছেন কিনা, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, তারপর তিনি 1 বছরের মধ্যেই তিনি আবার ওখানে চলে আসেন, মানে বিভিন্ন। যাই হোক, বুঝলাম যে তার পড়াশোনা অবস্থা খারাপ, কিন্তু তার রাজনীতি মাথা তো এত ছোটোখাটো না, তাই না? আপনি আমি যে জায়গায় ছোটোখাটো জায়গায় রাজনীতি করি, উনি সেই সময় অনেক বড় পর্যায়ে তিনি চলে গেছেন। তো প্রধানমন্ত্রী বা তাকে এসব পত্র দিয়ে এসব শুরু করার কোনো কারণ নেই ভাই। আপনি আমি যে জিনিসটা নিয়ে, উনি আজ থেকে আমাদের মতো বয়সে প্রধানমন্ত্রী কী স্বাদ, উনি সেটা আগে সেই গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি কী, সব তিনি সেইভাবেই তিনি জানেন, সেইভাবে তিনি বোঝেন। তো তারেক রহমান কিন্তু ভারতকে খুব ভালোভাবে চেনেন। ভারত, এরপর এরপর এই যে যেমন আপনাদের মতো বয়সে আমরা ছোটোখাটো জায়গায় পাতি নেতাদের সাথে আলাপ আলোচনা করি, আমরা বড় বড় নেতাদের পালেই তাদের পা ধরার চেষ্টা করি। আর আমাদের মতো বয়সে তারেক রহমান ছিল, আমাদের বা আরও 2-1 বছর হলে, এরকম বয়সে তিনি এর সাথে সাথে মিটিং করেন মহাসচিবের সাথে, তারপর বিএনপি বড় বড় হাইকমান্ড বা বড় বড় প্রতিনিধি বিভিন্ন দেশের, তাদের সাথে তিনি পরিচিত। তাকে এতটা সহজ নিলে হবে না ম্যান। তো শেখ হাসিনা আসবে, কে পাঠাবে, কাদের মাধ্যমে পাঠাবে, কোন কার্ড খেলতে পারে, সরকার জানে না, বোঝে না। এত সহজ আমি সরকারে আসি আর আমার সরকারকে তুমি পতন করবা, এত সহজ সব কিছু আমি এই সুযোগটা তোমাকে দেব। হরিদাস সে রয়্যাল এজেন্ট। এই যে আস্তে আস্তে সব খবর বের হচ্ছে, তাকে ধরছে। তো এই যে সামনে যারা আছে না, চৈতালি, মানে পলাশকান্তি, প্রামাণিক, একটা খালি সাউন্ড কর, তোর একটা সাউন্ড কর, তোর পেছনটা তোকে ডিম থেরাপি তোকে ঢুকে দেবে। তুই একটা খালি সাউন্ড কর, আর বলতেছে না যে আন্দোলন করবো, নাম আন্দোলন। তোদের আন্দোলন কীভাবে পেছন দিয়ে ভরে দিতে হয় সরকার খুব ভালোভাবে জানে। তোরা নামবি, সরকারও নামবে, আয় খেলবো, আয়।
সরকার কি মানে এরা মনে করছে যে বিএনপি সরকার আসছে, হয়তো নরম সরম হবে, মানে নাদানগিরি মানে দেখাবে, চালাতে পারবে না। ওরে বাবা, তুমি বিএনপি মানে শুধু বিএনপিকে বোঝো না, সামনে দেখতেছো না যে এই তো জামাত, এনসিপি সবগুলো এক ঘরে। আসলে ভাই এটা বাস্তব কথা যে সবগুলো এক। তো আপনি বিএনপিকে বা শিবিরকে, ভাই বিএনপিকে না চাও মানে আপনি সরকারকে নাও না মানে এনসিপির পেছনে আপনার হাত দেওয়া, ওই আপনার জামা শিবিরের পেছনে হাত দেওয়া। তো বসে থাকবে ওরা? এত সহজ সব কিছু যে হচ্ছে আপনি ওদের মানে হাত দেবেন আর হচ্ছে হাসিনা আসবে? যদি আপনি মাঠে নামেন, পাল্টা ব্যবস্থা নেওয়া হবে, যেভাবে আপনারা চান সেইভাবে আপনাদের সাথে খেলা হবে। তো হরিদাস শিশুদের এত মাঠ গরম করার চেষ্টা এত সহজে মেনে নেবেন ভাই, অত ভয় দেখালে হবে না। ভারতের ভয় আমাদের দেখে কোনো লাভ নেই। ভারতের ভয় দেখাবেন, এক পাশে পাকিস্তান, এক পাশে চীন, ওরাও আসবে। ইসরায়েলে ভয় দেখাবেন, তুরস্ক ড্রোন কারখানা করবো, ইরানে আসবো। কার ভয় দেখাবেন? এই কাদের ভয় দেখাস তোরা? হারামজাদা, তুই কাদের ভয় দেখাস? আয়, তোর কত বড় বুকের ক্ষমতা, কত বড় পাঠা, আয়। আমি তারেক রহমানকে বলি যে হচ্ছে আপনার ওই যে পাকিস্তানে কয়টা রেঞ্জার্সে কয়টা খালি পাঠাতেন এখানে, পাকিস্তানের রেঞ্জার্সে খালি আপনার রেঞ্জার্স বাহিনীর কয়েকজনকে শুধু বাংলাদেশে আনেন, সবগুলোকে রয়কে মানে পেছন দিয়ে চুদে মেরে সবগুলোকে ভারতে পাঠিয়ে দেবে। আমি তারেক রহমানকে বলবো যে আপনি পাকিস্তানের রেঞ্জার্স বাহিনী, এই যে দুর্ধর্ষ বাহিনী কয়টা পাঠান। সাপ কাকে ভয় পায়? বেজিকে। ঠিক তেমনই পাকিস্তানকে ডাকে আব্বা। তাহলে পাকিস্তান কয়টা পাঠাতে না কেন? লেজগুলো সবগুলোকে পাঠিয়ে দেবে, আর আমরা তো আসি রিজার্ভ ফোর্স হিসেবে। এত নাটক করে কোনো লাভ নেই, বুঝছেন? তো যাই হোক, ডিসেম্বরে সে আসুক বা না আসুক, পাশা লাল হবে। সরকারকে আমরা দেখতেছি যে বিভিন্ন নাকি মানববন্ধন হবে, বিভিন্ন বিভাগে আয় ভাই তোরা আয়, তোরা কর, আমরা তো চাই তোরা কর। তারপরও যে সরকারকে নিয়ে যখন টালবাহানা করবা, সরকারের পতন এটা করবা, নাটকগিরি করবা, ওই নাটক কীভাবে বন্ধ করতে হয় এদেশের মানুষ খুব ভালোভাবে জানে। তোমরা যে কত বড় চুদমারানি, তোমরা যে এই দেশকে নিয়ে কী পরিমাণ ষড়যন্ত্র করো, আর এই দেশকে নিয়ে যে কত নাটকবাজি করো আমরা খুব ভালোভাবে জানি। আর তোমরা তারেক রহমানের সরকারকে নামানোর জন্য যে প্ল্যান করতেছো, আর তোমরা যে মনে প্রাণে আওয়ামী লীগকে শেখ হাসিনাকে ধান করো, সেটাও আমরা খুব ভালোভাবে জানি। আর কেন শেখ হাসিনাকে চাও এটাও আমরা খুব ভালোভাবে জানি। তো এত নাটকেরই কোনো লাভ নেই। তো আসো, আন্দোলন করো, মাঠে নামো। তারপর এর আগের বার উল্টাপাল্টা কথা বলে অনেক ছাড় দিয়েছি, কিন্তু এবার উল্টাপাল্টা কথা যদি হয় কোনো ছাড় নেই, যেখানেই কথা সেখানেই বাড়ি। একদম উল্টাপাল্টা কথা বলে ওখানে বাড়ি। আমি সাধারণ মানুষকে বলবো, মুসলিমদের কটাক্ষ করে যদি একটা সাউন্ড করে একদম মুখ ভাঙিয়ে দেবেন, একদম মুখ ভাঙিয়ে দেবেন। সুশীলগিরি অনেক দেখাচ্ছে, এই শালা তোর বাপের দেশে এটা, তোর বাপের দেশে এটা, মৌলবাদী নাকি স্থান যা, তোর বাপের দেশে যা। মৌলবাদীদের দেশে আসছিস কেন? মৌলবাদীদের 92% মৌলবাদী, হ্যাঁ সবাই জঙ্গি, আমরা সবাই রাজা। তো থাকতে ইচ্ছে হলে থাকবি, না থাকলে যাবি। তোদের সাথে ট্রিট করা উচিত ভারতের মতো ট্রিট করা উচিত। এদেরকে সুবিধা দিয়ে মাথায় উঠে গেছে, কিছু বলা হয় না। আজকে বলবে সরকার পতন, কালকে বলবে যে এই সরকার হটাও, আবার বলবো যে মৌলবাদী যে আস্তানা ভেঙে দেয়, ঘুরে দেও। মৌলবাদী বলতে কাদেরকে? মুসলমানদেরকে। কেন তো থাকতে কি বলছে? তো চলে যা তোর দেশে যা, তোরা তো এই দেশকে ধারণ করিস না। তো এত নাটকের কোনো লাভ নাই, আমরা সুশীল গিয়া দেখাবে না। তো আমি সবাইকে বলবো যে আপনারা সবাই এই যারা সরকার পতনের অথবা সরকারকে বিপদগ্রস্ত করার অথবা মুসলমানদের কটাক্ষ করে কোনো কথা বলবে, মুখ ভেঙে দিতে হবে। আর কোনো সুশীলই নাই, কথা একটাই পরিষ্কার। আর আমি জনাব তারেক রহমানকে বলবো যে এরকম শুদ্ধি অভিযান চলুক। যারা দেশদ্রোহী আছে, যারা সরকার পতনের সাথে এখন আস্তে আস্তে যুক্ত হচ্ছে, এদের সবগুলোকে ধরেন, এদের সব হারামজাদাকে ধরবেন আপনি। এদের বাঁচার কোনো সুযোগ নেই। এরা এদেশে খাবে দাবে, আর ইন্ডিয়াকে ডাকবে আব্বা। তোর আব্বাগিরি একদম ছুটে দিতে হবে।